বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে গেছো, তো তোমরা সবসময় এই ক্লাসগুলো দেখার জন্য বই নিয়ে বসবে। তো আজকে কৃষি শিক্ষা বিষয়ে তোমাদের চতুর্থ অধ্যায়ের কৃষি ও জলবায়ু অধ্যায়টাতে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বই নিয়ে বসবে। যখনই ক্লাস করবে পূর্বেই বই গুছাইয়া বই নিয়ে বসবে। আজকে কৃষি ও জলবায়ু এই চ্যাপ্টারে আমরা কৃষি কাকে বলে জানবো। কৃষি পুরো সংজ্ঞাটা লিখে নাও, কারণ বিষয় সম্পর্কে জ্ঞান না থাকলে তোমরা পড়া মজা পাবে না। কৃষি কাকে বলি, প্রথমে আমরা এই সংজ্ঞাটা লিখে নিই। কৃষি কাকে বলে? তোমরা লিখে নাও, ফসল, পশু পাখি, মাছ ও বন চাষ করার জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি শিক্ষা বলে। ফসল, পশু পাখি, মাছ ও বন চাষ করার জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি শিক্ষা বলে। কৃষি কাকে বলে? ফসল, পশু পাখি, মাছ ও বন চাষ করার জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি শিক্ষা বলে। তাহলে এই মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনা, তাহলে মাটি কাকে বলে সেটা তোমাদের জানতে হবে। আমি তোমাদের বারবারই বলি, পূর্ব পাঠের পুনরালোচনা লাগে। তোমরা আগে যা পড়ছিলা সেগুলো স্মরণ রাখবে, সেগুলোর সাথে মিলিয়ে সামনে পড়াটা অ্যাডজাস্ট করবে। তো মাটি কাকে বলে তোমরা দেখে নিতে পারো। মাটি, ভূপৃষ্ঠের নরম আস্তরণকে মাটি বলে। ভূপৃষ্ঠের নরম আস্তরণকে মাটি বলে। মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি শিক্ষা বলে। কৃষি শিক্ষার মধ্যে জলবায়ু একটা প্রধান ফ্যাক্টর। তোমাদের এই অধ্যায়ে আজকে আমরা জানবো কৃষি ও জলবায়ু। তোমাদের জলবায়ু কাকে বলে সেটা আবার জানা দরকার। তো সবাই লিখে ফেলো, জলবায়ু কাকে বলে। আশা করি তোমরা এটা লিখতে পারছো। এটা মুছে দিই। জলবায়ু কাকে বলে? 2 নম্বর প্রশ্ন। কোন নির্দিষ্ট স্থানের বা কোন নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময়ের গড় তাপমাত্রা, আবহাওয়া এবং কোন নির্দিষ্ট অঞ্চলের 20 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। তোমরা লিখে নিতে পারো, কোন নির্দিষ্ট অঞ্চলের 20 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। তাহলে তোমরা বুঝতে পারছো জলবায়ু কাকে বলে। জলবায়ু বলতে আমাদেরকে বুঝতে হবে কোন নির্দিষ্ট অঞ্চলের 20 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। তাহলে এবার জানতে হবে আবহাওয়া কাকে বলে। তাহলে আবহাওয়া কাকে বলে তোমরা আগের ক্লাসে পড়ছো।
এই অধ্যায়ে তোমাদের 3টা বিষয়ই আছে। বিজ্ঞান বইয়ে তোমাদের এই জলবায়ু সম্পর্কে পড়া আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে তোমাদের এই জলবায়ু সম্পর্কে পড়া আছে। তো দেখো, একটা পড়া পড়লে 3টা বইয়ের পড়া হয়ে যায়। পড়া এরকমই, যত বেশি তুমি পড়বা তোমার কাছে পড়া অনেক সহজ এবং সুন্দর হয়ে যাবে। যত বেশি পড়বা ততই সহজ মনে হবে পড়াশোনা। তো এখন আমাদের এই সংজ্ঞার মধ্যে দেখলাম, জলবায়ু সংজ্ঞার মধ্যে আবার আবহাওয়ার সংজ্ঞা আসতেছে। তাহলে আবহাওয়াটা কাকে বলে তোমরা লিখে নিতে পারো। কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের তাপমাত্রা বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ ইত্যাদির গড় অবস্থাকে আবহাওয়া বলে। তার মানে হচ্ছে 24 ঘন্টা বলা যায়। 24 ঘন্টার তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর চাপ ইত্যাদির গড় অবস্থাকে আবহাওয়া বলে। তাহলে আমরা জানলাম এখানে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে। তোমাদের বই পড়লে তোমরা দেখতে পাবা, তোমরা ধরে ধরে বাসায় রিডিং করবা। আজকে ক্লাস চললে আমরা হয়তো ক্লাসে এগুলো পড়াইতাম। তো তোমাদের এখানে আমাদের কৃষি চাষ করার জন্য যেহেতু জলবায়ু এবং আবহাওয়ার উপর নির্ভরশীল, এই জলবায়ু এবং আবহাওয়ার উপর ভিত্তি করে কৃষি মৌসুমকে 2টা মৌসুমে ভাগ করছে। একটা হচ্ছে রবি মৌসুম আর একটা হচ্ছে খরিফ মৌসুম। তো রবি মৌসুম এবং খরিফ মৌসুমটা কি? রবি মৌসুম হচ্ছে তোমাদের আমাদের দেশে যে শীতকালে যে অবস্থাটা থাকে, শুষ্ক আবহাওয়া, সেই আবহাওয়াটাকে বলা হচ্ছে রবি মৌসুম। আর যেটা গ্রীষ্মকালে গরম এবং বৃষ্টিপাত হয় সেটাকে বলা হচ্ছে খরিফ মৌসুম। এই খরিফ মৌসুমকে বৃষ্টি এবং গরম এই 2টার উপর ভিত্তি করে আবার 2টা ভাগে ভাগ করছে, খরিফ 1, খরিফ 2। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 57 তোমরা এখানে দেখো পড়াটা আছে কিভাবে ভাগ করা হয়েছে। রবি মৌসুম হচ্ছে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। আশ্বিন থেকে ফাল্গুন মাস। এই রবি মৌসুমের প্রথম দিকে বৃষ্টিপাত হয়, তবে তা খুবই কম হয়ে থাকে। এই মৌসুমে তাপমাত্রা, বৃষ্টিপাত সবই কম হয়। আর খরিফ মৌসুম হচ্ছে চৈত্র থেকে ভাদ্র। এটা আমি একটু লিখে দেখাই তোমাদের বইয়ে আছে অলরেডি। ক, রবি মৌসুম। মৌসুম অনেক সময় প্রশ্ন করেছে, আর মৌসুম কি? মৌসুম মানে সময়কাল। একটা ফসল তার রোপণের পর থেকে উৎপাদন পর্যন্ত, কাটা পর্যন্ত যে সময়টা, সেই সময়টা কি বলা হয় একটা ফসলের মৌসুম। তো রবি মৌসুম এবং খরিফ মৌসুম। তো রবি মৌসুম যে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়টাকে রবি মৌসুম বলে, আর খরিফ মৌসুম চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত। তো খরিফ মৌসুমটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খরিফ 1, একটা খরিফ 2। খরিফ 1 মানে গ্রীষ্মকাল, খরিফ 2 হচ্ছে বর্ষাকাল। তো এই সময়টাতে যে যে ফসলগুলো চাষ করা হয়, তোমাদের 58 পৃষ্ঠা বইয়ের মধ্যে দেখো একটা ছক চিত্র আঁকা আছে। এই চিত্রটার মধ্যে দেখবা যে কোন সময়গুলোতে কি কি 12 মাসে 1 বছর, সেই বছরটাকে প্রথমত 2টা ভাগে ভাগ, খরিফ 1, খরিফ 2। তারপরে রবি মৌসুম। রবি মৌসুমে কি কি ফসল চাষ করা হয়, কি কি তাপমাত্রা কম থাকে, এর বৈশিষ্ট্যগুলো। রবি মৌসুমের বৈশিষ্ট্যগুলো: তাপমাত্রা কম থাকে, বৃষ্টিপাত কম হয়, বায়ুর আর্দ্রতা কম হয়, ঝড়ের আশঙ্কা কম থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, বন্যার আশঙ্কা কম থাকে, রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়, পানি সেচের প্রয়োজন হয়, দিনের চেয়ে রাত বড় বা সমান হয়। এই সময় সাধারণত আমাদের দেশে তেল জাতীয় শস্যগুলো চাষ করা হয় এবং প্রচুর পরিমাণে শাকসবজি চাষ করা হয়। তো এখানে তোমাদের দেখা যাচ্ছে যে মূলা, আলু, বাঁধাকপি, রসুন, গম, ছোলা ইত্যাদি ছবি দেওয়া আছে, এই মৌসুমে চাষ করা হয়। তারপরে তোমাদের বইয়ের 60 পৃষ্ঠায় দেখো খরিফ মৌসুমের ফসল এবং তার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। কি কি বৈশিষ্ট্য? 1 নম্বরে মৌসুমী তাপমাত্রা থাকে, বৃষ্টিপাত বেশি হয়, ওর বিপরীত রবি মৌসুমের বিপরীত অবস্থা। বায়ুর আর্দ্রতা বেশি থাকে, ঝড়ের আশঙ্কা বেশি থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে, বন্যার আশঙ্কা থাকে বেশি, রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, পানি সেচের তেমন প্রয়োজন হয় না,
দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য সমান বা বেশি হয়। দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের সমান বা বেশি হয়, দিনের দৈর্ঘ্যটা বেশি থাকে। শীতকালে দেখো সবগুলোই বিপরীত, বৃষ্টিপাত হয় রবি মৌসুমে, খরিফ মৌসুমে, রবি মৌসুমে কম হয়। তো তোমরা এগুলো পড়বা, দেখে দেখে পড়বা, দেখে দেখে পড়লে যে শব্দগুলো বুঝবা না সেই প্রশ্নগুলো আমাদেরকে করবা। এখন তো প্রশ্ন করার সুযোগ আছে, তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলেই কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে। একটা পড়া একবার, দুইবার, তিনবার মনোযোগ সহকারে পড়লে এমনি তোমার মাথার মধ্যে এই বুদ্ধি আইসা যাবে, সৃষ্টিকর্তা সেভাবে তোমাদেরকে দিয়ে দিবে। সেই জন্য তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে, পড়ার প্রতি আন্তরিকতা তৈরি করতে হবে। তোমরা জানো, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। তো সুতরাং তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। 61 পৃষ্ঠা দেখো, খরিফ 2-এ তোমাদের কি হয়? এই মৌসুমে সাধারণত বৃষ্টিপাত খুব বেশি হয়, ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, তবে বন্যার আশঙ্কা বেশি থাকে। তাপমাত্রা ও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণে বেশি থাকে। জলীয় বাষ্প থাকে, এই শব্দগুলোই তোমাদের কঠিন লাগতে পারে, এই জন্য এগুলো প্রশ্ন করবে। জলীয় বাষ্প, জলীয় মানে হচ্ছে পানি। পানিটাকে তাপমাত্রার কারণে যদি বায়বীয় অবস্থায় পরিণত হয় সেটা কি বলা হয়? জলীয় বাষ্প। অর্থাৎ পানি গরম হওয়ার পরে সেটা বাতাস হয়ে যায়, বাতাসের সাথে মিশে যায়, বাষ্প হয়। এই বাষ্পটাই হচ্ছে জলীয় বাষ্প। এই সময় যে সবজিগুলো হয়, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঝিঙ্গা, এগুলো হচ্ছে ওই সময় মৌসুম। তারপরে এই দুইটা মৌসুম ছাড়াও কিছু ফসল আমাদের দেশে সারা বছর পাওয়া যায়, সেই ফসলগুলাকেই বলা হয় মৌসুম নিরপেক্ষ ফসল। এটা তোমরা দেখো বইয়ের 62 পৃষ্ঠায় আছে এবং সেখানে মৌসুম নিরপেক্ষ ফসলগুলো দেওয়া আছে। তোমরা মনোযোগ সহকারে এগুলো পড়বা। নিরপেক্ষ বলতে কি বোঝায়? কারোর পক্ষ নেয় না, এটাই হচ্ছে নিরপেক্ষ। তার মানে হচ্ছে কোনো ফসল ওই মৌসুমের উপর ডিপেন্ড করে তার ফলদান অব্যাহত রাখে না, সারা বছরই সে ফল দিতে পারে। এই ধরনের ফসলগুলোকে বলা হয় ফসল নিরপেক্ষ, মৌসুম নিরপেক্ষ ফসল। মৌসুম নিরপেক্ষ ফসল যেমন বেগুন, মরিচ, চীনাবাদাম, ভুট্টা, এগুলো মৌসুম নিরপেক্ষ ফসল। এরপরে তোমরা জানো যে আমরা কেন এত ফসল এই মৌসুমের উপর নির্ভরশীল এবং মৌসুমগুলো কি রকম এবং কিছু নিরপেক্ষ কেন হচ্ছে। কারণ কিছু ফসলের উপরে প্রভাব বিস্তার করে। কি প্রভাব বিস্তার করে? আবহাওয়া, জলবায়ু যদি, তাপমাত্রা যদি বেশি হয়, কিছু ফসল আছে তাপমাত্রা সহ্যই করতে পারে না। যেমন সেগুলো হচ্ছে সরিষা, তাপমাত্রা বেশি হলে সেটা ভালো হবে না, ঠান্ডা থাকলে ভালো হবে। আবার কোন ফসল আছে অনেক বেশি তাপমাত্রা প্রয়োজন, যেমন ধান চাষ করতে আমাদের তাপমাত্রা বেশি লাগে। এই যে অবস্থাটা, এটি হচ্ছে ফসল উৎপাদনে আবহাওয়া, জলবায়ুর প্রভাব, অর্থাৎ সূর্যের আলোর প্রভাব। কিছু ফসল আছে অনেক বেশি সূর্যের আলো লাগে, মানে দীর্ঘ সময় সূর্যের আলো লাগে। আবার কোন ফসল আছে দীর্ঘ সময় অন্ধকারের প্রয়োজন। যেগুলো অন্ধকারের প্রয়োজন সেগুলো শীতকালে হবে, রবি মৌসুমে। যেগুলো আলো বেশি প্রয়োজন সেগুলো এই খরিফ মৌসুমে হবে। এই পড়াটা তোমাদের আছে 63 পৃষ্ঠায়, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লে বুঝবা। ফসল উৎপাদনে আবহাওয়া, জলবায়ুর প্রভাব। সূর্যের আলোকে অনেকভাবে ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। আমরা জানি উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। তোমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে শিখছো। এখন 7-এর বিজ্ঞান বই তোমরা শ্বসন সম্পর্কে শিখতেছ। অর্থাৎ শিক্ষাটা হচ্ছে সবগুলো বই তোমার একটা মাথায় যাবে, কিন্তু ভাগ ভাগ হয়ে তোমার মাথায় নিয়ে এগুলোকে গুছাইয়া আবার আলাদা আলাদা ভাবে চিন্তা করে পরীক্ষার খাতায় লিখবে। পড়ার সুবিধার জন্য এতগুলো বই, সব বইয়ের পড়া কিন্তু তোমার এক মাথায় যাবে। আবার এই এক মাথা থেকে কিন্তু এতগুলো বইয়ের সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ পদ্ধতিগত শিক্ষার জন্য এই কাজটা করা হয়। কিভাবে তুমি শিখবা, শিখার জন্য কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। তুমি যদি একটা বিষয় ভালো করে করো তাহলে কিন্তু আরেকটা বিষয় তোমার অর্ধেক করা হয়ে যায়। যেমন এই পড়াগুলো তোমাদের বিজ্ঞান বইও আছে। তোমরা মনোযোগ সহকারে যদি এখন কৃষির জন্য পড়ো তাহলে বিজ্ঞানের জন্য পড়া হয়ে যাবে। বিজ্ঞান বইটা যদি ভালো করে পড়ো অনেক পড়া কৃষির জন্য হয়ে যাবে, পড়া তোমার কমে যাবে। আর যদি না পড়ো তাহলে পড়া বেশি হয়ে যাবে, 2 ডিগ্রি পড়া বাড়বে।
দেখো তোমাদের বইয়ের 64 পৃষ্ঠায় দীর্ঘ বা দিবা উদ্ভিদ বা বড়দিনের উদ্ভিদ, স্বল্প দিবা উদ্ভিদ ও ছোট দিনের উদ্ভিদ, এগুলো তোমাদের নৈবিত্তিকে আসবে। কোনটা? ছোট দিনের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ হচ্ছে কলমি শাক, পুঁই শাক, ধান, গম, সরিষা, এগুলো স্বল্প বা ছোট দিনের উদ্ভিদ। আর বড় দিনের উদ্ভিদ কোনগুলো? পাট, চালকুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল এগুলো। আর দিবা উদ্ভিদ কোনগুলো? যেগুলো দৈর্ঘ্যের দিনে, যে কোনো দৈর্ঘ্যের দিনে এসব ফসল ফুল ফল উৎপাদিত হয়, যেমন চীনাবাদাম, টমেটো, কার্পাস তুলা এগুলো। তারপরে তাপমাত্রার উপরে ডিপেন্ড করে অনেক ফসলের, সেগুলো আছে ঠান্ডা ঋতুর ফসল। কিছু ফসল আছে তাপমাত্রা বেশি গেলে সেগুলো ভালো হয় না। এই পড়াগুলো আছে 64 পৃষ্ঠা, তোমরা মনোযোগ সহকারে এটা পড়বা। তারপরে পার্ট 6 আছে, দেখো ফসল উৎপাদনের প্রতিকূল আবহাওয়া ও জলবায়ুর প্রভাব। এই প্রতিকূল শব্দটা অর্থ কি? তোমরা এই শব্দগুলো যেগুলো না বুঝবা এগুলো প্রশ্ন করবা, জেনে নিবে। প্রতিকূল, প্রতিকূল মানে হচ্ছে অনুকূলে নয়। তোমাদের এরকম অঙ্ক আছে, অঙ্ক বইয়ের মধ্যে আছে, স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে নৌকা কত কিলোমিটার যায় ঘন্টায়। তাহলে এই যে বিষয়ে শব্দগুলো যদি তুমি বুঝো, তোমার অনেকগুলো বই বাংলায় লেখা, সেই বাংলায় লেখা বইগুলো তুমি বাংলা বইটা সুন্দর করে ভালো করে বুঝলে, সেইভাবে তুমি বাংলায় পড়াগুলো শিখার কারণে তোমার সব বিষয়ে পড়া বুঝতে সহজ। তাহলে বলা হয়েছে ফসল উৎপাদনে প্রতিকূল আবহাওয়া ও জলবায়ুর প্রভাব। প্রতিকূল আবহাওয়া মানে কি? যে আবহাওয়া ফসলের অনুকূলে নয়, সেটাই হচ্ছে প্রতিকূল আবহাওয়া। এই প্রতিকূল আবহাওয়াতে অনেক ফসল আমাদের নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে হয়। যেমন অতিবৃষ্টির কারণে ফসলের অনেক সমস্যা হয়, বন্যার সৃষ্টি হয়। কিছু গাছ আছে সাথে সাথে মরেই যায়, যেমন পেঁপে গাছ, কাঁঠাল গাছ, এগুলো একটু বৃষ্টির পানি জমে থাকলে এই জমা পানি তাড়াতাড়ি নিকাশের ব্যবস্থা। তুমি বলতে পারো স্যার নিকাশ কি? নিকাশ হচ্ছে পানিটাকে সরায় দেওয়া, নিষ্কাশন। কোনো কোনো ফসলের জন্য রুদ্র বেশি উঠলে সেচ দিতে হয়, আর কোনো উদ্ভিদের আছে যে পানি লেগে থাকলে সে পানিটা সরাই দিতে হয়। তো এই সরানোটাই হচ্ছে নিকাশ। তারপরে আছে খরা, দীর্ঘদিন বৃষ্টিপাত হয় না, তখন আবার আমাদের সেচ দিতে হয়, সেচ দিয়ে ফসলকে সঠিকভাবে ফলনে সহযোগিতা করতে হয়। আবার শিলাবৃষ্টি, যেগুলো খরিফ এই সময় শিলাবৃষ্টিও সবচেয়ে বেশি হয়। শিলাবৃষ্টি আসলে এটা এই ক্ষতি হয়, এটাকে কোনোভাবেই সেভ করা যায় না। এটার জন্য আমাদের চাষ করার সময়টাকে নির্ধারণ করে নিতে হয়। শিলার আঘাতে ফসলের পাতা, কচি ডাল সব ভেঙে থেতলে যায়। এই শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই শিলাবৃষ্টি বাংলাদেশের চৈত্র বৈশাখ মাসে বেশি হয়ে থাকে, খরিফ একের সময়টা এরকম অবস্থাটা হয়। তো তোমরা এগুলো পড়লে আশা করি বুঝে দিবা, আর না বুঝলে তো আমাদেরকে প্রশ্ন করবা। তারপর অতিবৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। বন্যার উচ্চতা ও পানির গতি বন্যার স্থায়িত্বের উপর নির্ভর করে ফসলকে সেভ করতে হয়। তো এই মাঝারি নিচু এলাকায় যে বন্যা প্লাবিত হয়, বন্যার ফলে যে পানিটা যেখানে আসবে সেখানে ধানের চাষটা যদি আমরা ওইভাবে করি, বন্যা শুরু হওয়ার আগেই আমরা ধান কেটে ফেলতে পারি, তাহলেই রক্ষা করা সম্ভব। তো এই জন্য এই সাধারণত আমন ধানের রোপণের সময় রোপণের পর বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং ডাল বন্যা ও হাওড় অঞ্চলে বোরো ধানের